দেশ সংবাদে সাথে আছি আমি আকাশ এহসান। মাতার বাড়ি প্রকল্প বাস্তবায়িত হলে সেটি হবে অত্র অঞ্চলের দ্বিতীয় সিঙ্গাপুর। এই বন্দর চালু হলে এশিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের মাত্রা অন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিয়েও কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে। দর্শক, রিপোর্টটি আমরা পাওয়া মাত্রই আপনাদের দেখাবো। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের অনেক বহুতল ভবন। এরই মধ্যে অর্ধশতাধিকের বেশি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অথচ এসব ভবনই বসবাস করছে কয়েক হাজার মানুষ। এ অবস্থা ভূমিকম্প হলে ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা এই মুহূর্তে আমরা দেখছি মাতার বাড়ি প্রকল্পের রিপোর্টটি, তারপরে আমরা পরবর্তীতে আপনাদের চট্টগ্রামের রিপোর্টটি দেখাচ্ছি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরের বাসভবনে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। সৌজন্য সাক্ষাতে উঠে আসে দুই দেশের পারস্পরিক ও অর্থনৈতিক সহযোগিতার নানান দিক। উই বিলিভ ইন বাংলাদেশ এমন ভাবনাকে সামনে রেখে দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এ সময় জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি আসিয়ান অঞ্চলের সঙ্গে দক্ষিণ এশিয়ার যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে। বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এ সময় ইতো নাওকি নারায়ণগঞ্জের 2500 ইকোনমিক জোনে জাপানি বিনিয়োগের এক ইতিহাস সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 2021 সালে আসন্ন অলিম্পিক গেমসের আয়োজন নিয়েও কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। বৈঠকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা শিপিংয়ের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বন্দরনগরীর চট্টগ্রামের বহুতল ভবনগুলো। দর্শক, নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টটি দেখে আসি। জলবায়ুর পরিবর্তন, নির্বিচারে পাহাড় কাটা, বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ ও পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে ভূমিকম্প প্রবণ এলাকার তালিকায় রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজার। এরই মধ্যে মৃদু ও মাঝারি ভূমিকম্পে চট্টগ্রামের অনেক ভবন হেলে গেলেও এসব ভবনেই বসবাস করছে কয়েক হাজার মানুষ। অর্ধশতাধিকেরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিডিএ। তবে এখনও এসব ভবন ভাঙায় কোনো উদ্যোগ না নেয়ায় ভূমিকম্প হলেই ভবন ধসে প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চিটং পোর্ট সেটাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ নরম মাটির উপরে এই পোর্টটা স্থাপিত। ভূমিকম্প আসলে কিন্তু তার স্থায়িত্ব প্লাস স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। সিডিএ বলছে, ঝুঁকিপূর্ণ ভবন তারা চিহ্নিত করলেও ভাঙার দায়িত্ব সিটি কর্পোরেশনের। বিল্ডিং ভাগে সিটি কর্পোরেশনে, সিডিএ ছাড়াও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে আপনার পিডাব্লিউডি, এলজিইডি ওনারাও করেন। অবশ্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। অনেক রকমের আধুনিক যন্ত্রপাতি পেয়েছি যা আমরা ভূমিকম্প, পাহাড় ধস যে কোনো সময় কাজে লাগাতে পারবো, এবং আমাদের পর্যাপ্ত ইকুইপমেন্টস আছে, ইকুইপমেন্টসের কোনো ঘাটতি নাই। আমাদের জনবলের কিছুটা স্বল্পতা আছে, এর জন্য আমরা বেশ কিছু স্বেচ্ছাসেবক তৈরি করে রাখছি। ভূমিকম্পে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি বিল্ডিং কোড মেনে ভবন করার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। মঙ্গলবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। সৈয়দ রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল 6টা থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। এই ধর্মঘটের ফলে দ্বিতীয় দিনের মতো সিএনজি অটোরিকশা থেকে শুরু করে বাস, মাইক্রোবাস, ট্রাক, লেগুনা সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাসও সিলেট থেকে ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কালকে 200 টাকা খরচ করে গেলাম, আসার সময় কোনো গাড়ি পাই না। দীর্ঘ 8টা থেকে এখানে দাঁড়িয়ে আছে। পণ্য পরিবহনও ব্যাহত হওয়ায় কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। যে ধর্মঘটগুলো আরম্ভ করছে তারা, এই ধর্মঘটের কারণে আমাদের বাজারে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। পচনশীল যে মালগুলা, এই মালগুলো একবার ফসে যাচ্ছে। কিছু কিছু মাল আমরা এই যে বেন দিয়া খালাস করে আনতেছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান পরিবহন শ্রমিক নেতারা। আমরা ধর্মঘট খুব শান্তিপূর্ণভাবে পালন করতেছি। নিজ ইচ্ছাকৃতভাবে আমাদের গাড়ির শ্রমিকরা গাড়ি বন্ধ করে রেখেছে। হাইকোর্টের একটা রায় আছে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর তোলার, যদি এইটাই প্রশাসন দিয়া দেয় আমাদের, আমরা কর্মবিরতিতে থাকবো না, আমরা কর্মস্থানে ফিরে যাব। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার রুটে চলাচল করছে বিআরটিসির 9টি বাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বললেন হেফাজতের বর্তমান আমির জুনেদ বাবু নগরী। আল্লামা শফির মৃত্যু নিয়ে যারা মিথ্যাচার করছে তারাই হাটহাজারী মাদ্রাসা দখলের ষড়যন্ত্র করছে বলেও জানাতে দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে এইসব কথা বলেন তিনি। গেল বৃহস্পতিবার আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেন আহমেদ শফির শালক মোহাম্মদ মাইনুদ্দিন। এই মামলা প্রত্যাহারের দাবি জানান জুনেদ বাবু নগরী। আল্লামা আহমদ শফির মৃত্যু অস্বাভাবিক, এটার ভিত্তিতে তারা মামলা করছে। আজকে আমাদের দাবি হলো তাদের এই দাবি সম্পূর্ণ নির্জলা মিথ্যাচার এবং এই মামলা প্রত্যাহার করতে হবে। নিউজ 24 দেশ সংবাদ নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পথচারীদের অসচেতনতা ও চালকরা আইন না মানার কারণে বগুড়ার রেল ক্রসিংগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আবার অনুমোদনহীন অর্ধশতাধিক রেল ক্রসিংয়ে নেই গেটম্যান। রেললাইনের দুপাশের জায়গা দখল হয়ে যাওয়ায় সংকুচিত হয়ে পড়েছে রেলপথ। রেল ক্রসিং এলাকায় সৃষ্ট যানজটের কারণেও দুর্ঘটনা ঘটছে। এই অবস্থায় অরক্ষিত রেল ক্রসিংয়ে গেটম্যানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র বগুড়ার নারুলি মধ্যপাড়ার রেল ক্রসিংয়ের। কোনো গেটম্যান না থাকায় দুর্ঘটনা এড়াতে নিজ উদ্যোগেই গেটম্যানের দায়িত্ব পালন করছে স্থানীয়রা। শুধু এই রেল ক্রসিংই নয়, শহরের আজিজুল হক কলেজ, পুরান বগুড়া, কোচয়ের গাবতলী সহ অরক্ষিত রেল ক্রসিং রয়েছে অর্ধশতাধিক। আবার রেল লাইনের দুপাশের জায়গা দখল হয়ে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। রেলপথ সংকুচিত হওয়ায় রেল ক্রসিং এলাকায় যানজটেরও সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ স্থানে অরক্ষিত রেল ক্রসিংয়ে গেটম্যানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটা রেল খুঁটির বিশেষ প্রয়োজন। পাশে স্কুল, বাচ্চা কাচ্চা স্কুলে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় নাই। এই ঘনবসতি জায়গাতে অতি জরুরি একটা গেটম্যান দরকার নিরাপত্তার ক্ষেত্রে। সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদনহীন রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকা ও রেল লাইনের দুপাশে অবৈধ স্থাপনার কারণেই দুর্ঘটনার কবলে পড়ছে ট্রেন। তবে বগুড়ায় অনুমোদিত 4টি রেল ক্রসিংয়ে গেটম্যান আছে বলেও জানান তারা। 20, 21, 22, 23 4টে গেট আছে আমাদের গেটে মোটামুটি জনবল ঠিক আছে, একটু 2-1জন শর্ট আছে, ভালোই চলছে। লেভেল ক্রসিংয়ে রাস্তা তৈরি করতেছে, তাদের কি দায়িত্ব আছে? বরঞ্চ বাংলাদেশ রেলওয়ের দায়িত্ব নিয়েই সেখানে গেটম্যান রাখে, ব্যারিয়ার দেয়, এবং যেগুলা বৈধ গেট সেখানে অবশ্যই আমরা গেটম্যান রাখি।
বাংলাদেশ রেলওয়ের হিসাব অনুযায়ী 2008 থেকে 2019 সাল পর্যন্ত সারা দেশে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে। মোট 310টি, প্রাণ হারিয়েছেন 281 জন মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইভিএম একটি জালিয়াতি পদ্ধতি, দুকে রিমোটের কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ভোট, নির্বাচন কমিশন সবকিছু ধ্বংস করেছে এমন কথা বলেন তিনি। কুড়িগ্রামে পৌরসভার নির্বাচনে প্রচারণাকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। জনগণকে কোনো পাত্তা না দিয়ে তারা ক্ষমতায় আছে এবং কিম্ভূত কিমাকার নির্বাচন কমিশন গঠন করে রাতের অন্ধকারে তারা নির্বাচন করে। দূর থেকে হ্যাক করা, রিমোট কন্ট্রোলে হ্যাক করার একটা সুযোগ থাকে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের যে মৌলিক উপাদানগুলো, যেমন ভোট, নির্বাচন কমিশন, সব ধ্বংস করেছে। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ কিছুটা কমেছে। গেল 2-3 দিন ধরে পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত এখানকার জনজীবন। বুধবার তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। তবে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীদের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। শীতজনিত রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি করোনা আতঙ্কেও রয়েছে অনেকে। ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য হোটেল রেস্তোরাঁ। আর এসব হোটেল রেস্তোরাঁয় খাবারের মান নেই বললেই চলে। সাধারণ মানুষদের অভিযোগ, খাবারের মান ভালো না থাকলেও বাড়তি টাকা নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। যে যার মতো করে খাবারের দাম নেওয়া হলেও কেউ দেখার নেই। শেখ শফিউদ্দিন জিন্নাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য মানহীন হোটেল রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁর বাহিরের পাহাড়ি পরিবেশ দেখে বোঝার উপায় নেই ভেতরের অবস্থা। ভেতরের নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছেন হোটেল বয়রা। 50 টাকা মানের বিরিয়ানি রাখা হচ্ছে 220 টাকায়। আর শুধু মাছ দিয়ে ভাত খাইয়েই দাম নেওয়া হচ্ছে 400 থেকে 450 টাকা। এমন অভিযোগ এখানে খেতে আসা অনেক সাধারণ ভোক্তাদের। মানে যতটুকু পরিমাণ খাবার দেওয়া হয় তার চাইতে দামটা সামঞ্জস্য না। ট্যাংরা মাছ দিয়ে ভাত খেলাম, 8টা ট্যাংরা দিল, 450 টাকা বিল দিলাম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা প্রায় সবগুলো হোটেলের অবস্থা একই। তবে ভোক্তাদের এত অভিযোগের পরও হোটেল মালিকরা তা মানতে নারাজ। আমি তো আশা করি ঠিক আছে, কারণ মানুষের মতো বিরিয়ানি আমি সাপ্লাই দিই। যে আমরা যে মান দিচ্ছি সেই মান অনুযায়ী খাবারের মূল্য বেশি না। গাজীপুর মহাসড়কের পাশে ব্যাঙের ছাতার মতো যে সকল হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে এগুলোর নিয়মিত অভিযান পরিচালনার কথা জানালেন জেলা প্রশাসক। যে হোটেল এবং রেস্তোরাঁগুলো আছে এগুলোতে কিন্তু আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারপরেও আমরা সামনের দিকে আবারও অভিযান পরিচালনা করব। সড়ক মহাসড়কের পাশে মানহীন গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁর কঠোর নজরদারির দাবি ভোক্তা সাধারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা বিকৃত করে ফটো সেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার রাতে তদন্ত প্রতিবেদন দিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ সহ এ সংক্রান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠানো হয়েছে। গোপালগঞ্জে শিশু পরিবারের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মঙ্গলবার দুপুরে শিশু পরিবারের দোতলার বেলকনিতে কাপড় শুকানো বাঁশের সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই শিশুকে দেখতে পায় সহপাঠীরা। পরে তাকে পেয়ে শিশুর পরিবার কর্তৃপক্ষ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বাড়ি হাইব্রিড টমেটো চারা চাষ করে সাফল্যের মুখ দেখেছেন ফুলের
রাজধানী খ্যাত যশোরের গদখালি অঞ্চলের কৃষকরা। ভালো ফলন আর দাম পাওয়ায় অল্প জমিতে চাষ করে বেশি লাভের মুখ দেখছেন চাষিরা। ফলে অনেকেই আগ্রহী উঠছেন বাড়ি হাইব্রিড টমেটো চার চাষে। এ ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই ছিল দেশ সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।